সেদিন বৃষ্টির শব্দটা একটু অন্যরকম ছিল, ঠিক যেন কেউ আমার জানলার কাঁচের ওপাশে দাঁড়িয়ে নখ দিয়ে আঁচড় কাটছে। আর ঠিক সেই মুহূর্তে যখন ঘড়ির কাঁটা রাত 2টোর ঘর স্পর্শ করল, আমার ফোনের স্ক্রিনটা তীব্র আলোয় জ্বলে উঠে জানালো কোনো এক অজানা গন্তব্য থেকে মৃত্যু আমাকে ডাকছে। আমি নীলা, সাধারণ এক মেয়ে যার জীবনটা গত 1 বছরে বড্ড বেশি একঘেয়ে হয়ে গিয়েছিল। কিন্তু সেই রাতে বৃষ্টি ভেজা জানলার পাশে বসে যখন আমি ফোনটা রিসিভ করলাম, তখন বুঝিনি আমার সাজানো গোছানো পৃথিবীটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। ফোনের ওপাশ থেকে কোনো কথা ভেসে আসছিল না, শুধু ছিল ভারী নিঃশ্বাসের শব্দ আর দূরে কোথাও বেজে চলা একটা করুণ পিয়ানোর সুর, যা আমার বুকের ভেতরটা হিম করে দিচ্ছিল। আমি হ্যালো বললাম, কয়েকবার ডাকলাম, কিন্তু ওপাশ থেকে কেবল একটা ফিসফিসে কণ্ঠস্বর ভেসে এলো। সে বলল, নীলা, তুমি কি এখনও সেই নীল শাড়িটা পরে আছো যা আমি শেষবার দেখেছিলাম? আমার সারা শরীর শিউরে উঠল, কারণ সেই মুহূর্তে আমি সত্যিই একটা পুরনো নীল শাড়ি পরেছিলাম, যা আমি গত 3 বছরে আলমারি থেকে বের করিনি। আমি কাঁপা কাঁপা গলায় জানতে চাইলাম, আপনি কে? কিন্তু ফোনের ওপাশ থেকে শুধু একটা দীর্ঘশ্বাস আর বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। লাইনটা কেটে যাওয়ার পর আমি জানলার দিকে তাকালাম। বাইরে নিকষ কালো অন্ধকার, স্ট্রিট লাইটের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো রূপালী তীরের মতো মাটিতে আছড়ে পড়ছে। আমার মনে পড়ল ঠিক 3 বছর আগে এমনই এক বৃষ্টির রাতে আমি নীলকণ্ঠকে হারিয়েছিলাম। নীলকণ্ঠ আমার জীবনের সেই ধ্রুবতারা, যে আমায় ভালোবাসতে শিখিয়েছিল, কিন্তু এক কুয়াশাচ্ছন্ন ভোরে কোনো এক রহস্যময় কারণে চিরতরে হারিয়ে গিয়েছিল। পুলিশ বলেছিল ওটা দুর্ঘটনা, কিন্তু আমি জানতাম নীল আমাকে ছেড়ে যেতে পারে না। ফোনের সেই কণ্ঠস্বরটা কি নীলের ছিল? কিন্তু তার গলার স্বর তো এমন ছিল না। আমি বিছানায় গিয়ে বসলাম, কিন্তু চোখের পাতা এক করতে পারছি না। মাথায় ভেতর সেই পিয়ানোর সুরটা অবিরাম বেজে চলেছে। হঠাৎ মনে হলো আমার ঘরের দরজার নিচ দিয়ে কেউ একটা খাম ঢুকিয়ে দিয়েছে। আমি ধরফর করে উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু বারান্দায় কেউ নেই। শুধু সিঁড়ির শেষ ধাপে একটা ভিজে পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। খামটা হাতে নিতেই আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ভেতরে একটা শুকনো বকুল ফুল আর ছোট একটা চিরকুট, যাতে লেখা, বৃষ্টির দিনে যে কথাগুলো বলা হয়নি সেগুলো শুনতে চাইলে পুরনো লাইট হাউসে চলে এসো আজ রাতেই। আমি জানি এটা পাগলামি। এই মাঝরাতে একা ওই নির্জন লাইট হাউসে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো, কিন্তু অদ্ভুত এক টান আমাকে টেনে নিয়ে চলল। আমি ছাতাটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার ল্যাম্পপোস্টগুলো মিটমিট করে জ্বলছে, চারপাশ একদম নিঝুম। লাইট হাউসের কাছে যখন পৌঁছলাম, তখন বৃষ্টির দাপট আরও বেড়েছে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় প্রতিটা ধাপে আমার মনে হচ্ছিল কেউ আমার পিছু পিছু আসছে, কিন্তু পেছনে তাকালে কাউকেই দেখতে পাচ্ছি না। ওপরের ঘরে পৌঁছতেই দেখলাম সেখানে একটা মোমবাতি জ্বলছে, আর তার সামনে একটা পিয়ানো রাখা, ঠিক সেই পিয়ানোটা যা নীলকণ্ঠ বাজাত। হঠাৎ ছায়া থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী পুরুষ। তার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু তার গায়ের সেই পরিচিত বকুল ফুলের সুবাস আমাকে স্তম্ভিত করে দিল। আমি অস্ফুট স্বরে বললাম, নীল, তুমি বেঁচে আছো? লোকটা এগিয়ে এলো না, শুধু নিচু গলায় বলল, নীলা, বেঁচে থাকা আর টিকে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। সেদিনের সেই দুর্ঘটনার পেছনে যা ছিল তা তুমি কল্পনাও করতে পারবে না। আমার মনে হলো বাতাসের শব্দ কমে গিয়ে সেখানে এক অদ্ভুত নৈশব্দ নেমে এসেছে। সে বলতে শুরু করলো কিভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিভাবে আমাদের ভালোবাসাকে সমাজ আর ক্ষমতার লড়াইয়ে বলি দেওয়া হয়েছিল। কিন্তু যত সে কথা বলছিল, ততই আমার মনে হচ্ছিল এই মানুষটা নীল হলেও যেন নীল নয়। তার চোখের দৃষ্টিতে সেই আগের মায়া নেই, বরং সেখানে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলছে। সে আমার হাত ধরল, তার হাতটা বরফের মতো ঠান্ডা। সে বলল, নীলা, আমি ফিরে এসেছি আমাদের সেই অসমাপ্ত গল্পটা শেষ করতে, কিন্তু আজ রাতে কেউ একজনকে মরতে হবে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। আমার চারপাশে তখন অন্ধকার ঘনীভূত হচ্ছে। আমি কি সত্যিই নীলকে ফিরে পেয়েছি, নাকি এটা কোনো মায়াজাল? তার পকেট থেকে সে একটা পুরনো ছবি বের করল, আমাদের দুজনের ছবি, কিন্তু সেখানে আমার মুখটা লাল কালি দিয়ে কাটা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে লাইট হাউসের আলোটা একবার ঘুরে আমার ওপর পড়ল, এবং আমি দেখলাম সেই লোকটার ছায়া মেঝেতে পড়ছে না। আমার হাড় পর্যন্ত কেঁপে উঠল আতঙ্কে। তবে কি আমি কোনো প্রেতাত্মার সাথে কথা বলছি, নাকি আমার অবচেতন মন আমাকে ধোঁকা দিচ্ছে?
সেই রাতে বৃষ্টির শব্দ ছাপিয়ে এক অট্ট হাসি বেজে উঠল, যা নীলকণ্ঠের গলার স্বর নয়। সেই অজানা ফোন কল, সেই নীল শাড়ি আর এই মাঝরাতের লাইট হাউস, সবই কি তবে সাজানো এক মরণ ফাঁদ ছিল? আমি দৌড়ে নিচে নামতে শুরু করলাম, কিন্তু মনে হচ্ছে সিঁড়িগুলো শেষই হচ্ছে না। পেছনে শুনতে পাচ্ছি সেই পিয়ানোর সুর, যা এখন ক্রমশ দ্রুত আর হিংস্র হয়ে উঠছে। অবশেষে যখন আমি একদম নিচে নামলাম, দেখলাম আমার নিজের ফোনের স্ক্রিনটা আবার জ্বলে উঠেছে। একটা মেসেজ এসেছে, পেছনে তাকাও নীলা। আমি পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু দেয়ালে আমার নিজের ছায়াটা অন্যরকম দেখাচ্ছিল। সেই ছায়াটা আমার দিকে তাকিয়ে হাসছিল। গল্পটা হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু শুরুটা আসলে অন্যখানে। বৃষ্টির রাতে সেই অচেনা ফোন কলটা কি সত্যিই ভুল ছিল, নাকি ওটা ছিল কোনো এক অশরীরী শক্তির সংকেত, যা আমাকে এক অন্ধকার সত্যের দিকে টেনে নিয়ে গেছে? আমার জীবনের সেই নিখোঁজ প্রেমিক কি সত্যিই ফিরে এসেছিল, নাকি আমি নিজেই নিজের মনের গভীরে এক খুনিকে লুকিয়ে রেখেছি, যার কথা আমি ভুলে গিয়েছিলাম? আজকের এই বৃষ্টির রাত আমাকে এক অদ্ভুত সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে ভালোবাসা আর রহস্য মিলেমিশে একাকার। আপনারা যারা এই গল্পটি শুনছেন, আপনাদের কি কখনো মনে হয়েছে আপনার পাশে কেউ একজন বসে আছে, যাকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তার অস্তিত্ব অনুভব করছেন? যদি আজ রাতে আপনার ফোনে কোনো অচেনা নম্বর থেকে কল আসে এবং ওপাশ থেকে কেউ আপনার পরনের পোশাকের রং বলে দেয়, তবে আপনি কি সেই ফোনটা ধরবেন, নাকি ভয়ে কুঁকড়ে যাবেন? কমেন্টে অবশ্যই জানান আপনার জীবনের কোনো রহস্যময় অভিজ্ঞতার কথা। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। এই চমৎকার রোম্যান্টিক এবং রহস্যময় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আরও এমন রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাদের নতুন নতুন গল্প লিখতে অনুপ্রেরণা দেয়। ভালো থাকুন, সাবধানে থাকুন আর বৃষ্টির রাতের রহস্য থেকে দূরে থাকুন। ধন্যবাদ।